এবারে আসছে লাস্ট দুটো পয়েন্ট আজকের পড়ার, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় 10-এরও আসতে পারে, 20-এরও আসতে পারে, ইভেন 30-এরও আসতে পারে। মাইক্রো অ্যান্ড ম্যাক্রো এভলিউশন, তা এই দুটোকে আন্ডার এস্টিমেট করা যায় না। তা মাইক্রো এভলিউশন আর ম্যাক্রো এভলিউশন দুটো ইম্পর্টেন্ট পার্ট আমাদের এভলিউশন বুঝতে গেলে। মাইক্রো ম্যাক্রো তোমরা শব্দ থেকে বুঝতে পারছো, মাইক্রো মানে কিছু ছোট ফরমেশন, ম্যাক্রো মানে একটা বড় লার্জ স্কেলে। মাইক্রো ফরমেশন বলে যে স্মল মিউটেশনস অ্যাকুমুলেট ইন এ পপুলেশন টু ব্রিং স্মল চেঞ্জেস। মানে কোনো একটা স্পিসিস বা কোনো হিউম্যানকে আমি যদি ধরি, আমি হিউম্যানকে ধরছি, যে হঠাৎ করে একটা চেঞ্জ একটা হিউম্যানের মধ্যে চলে আসতে পারে না। দীর্ঘদিন ধরে তার মধ্যে স্মল মিউটেশন হতে থাকবে তার জিনগুলো, তারপর দেখা যাবে যে তার মধ্যে কোনো একটা চেঞ্জেস এসেছে। ইভেন আমার দুটো হাত রয়েছে, কালকেই আমার 3টে হাত হয়ে যেতে পারে না। যদি আমার 3টে হাত হতেই হয়, একটা লং প্রসেস, মানে ভীষণ টাইম কনজিউমিং একটা প্রসেস, অনেক স্লো র্যাপিড গ্রোথ হতে হতে যে চেঞ্জেসটা আসবে সেটা দেখা যাবে আজ থেকে হাজার হাজার বছর পর হয়তো আমার আরেকটা হাত হলো, মানে হিউম্যানের। মানে এরকম, এটাই হচ্ছে তোমার মাইক্রো এভলিউশন বলে, যে এভলিউশন হঠাৎ করে হতে পারে না, একটা সাডেন এভলিউশন হয়ে যেতে পারে না। এভলিউশন সবসময় স্মল ফরমেশনের মধ্যে হয়, যেটা পরবর্তীকালে স্মলগুলো জুড়ে একটা মানে একটা বড় স্কেলে একটা এভলিউশন দেখাতে পারে। এবং এই যে স্মল ফরমেশনের যে এভলিউশনগুলো হতে থাকে, যে চেঞ্জেসগুলো হতে থাকে, এগুলো কিন্তু অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। মিউটেশন আছে, ন্যাচারাল সিলেকশন আছে, জিন ফ্লো আছে, জেনেটিক ড্রিফট, আইসোলেশন, হাইব্রিডাইজেশন, অ্যাডমিক্সচার, মানে প্রচুর কিছু রয়েছে। মানে তোমরা এতক্ষণ যেগুলো ফ্যাক্টরগুলো পড়লে সবগুলো আমি যদি ধরি, সেগুলোও কিন্তু মাইক্রো এভলিউশনের জন্য দায়ী। এবারে মাইক্রো এভলিউশন কি? মাইক্রো এভলিউশন কি এখনও আমাদের মধ্যে হচ্ছে? আর আমরা তো দীর্ঘদিন ধরে সেই নিয়ান্ডারতাল লাইন থেকে ক্রোমাগনন, চ্যান্সিলেট এবং হিউম্যান ফসিল থেকে হোমোস্যাপিয়েন্স হয়ে গেছি। এবং আমরা হোমোস্যাপিয়েন্স হওয়ার পরে কি আমাদের এভলিউশন বন্ধ হয়ে গেছে? এখন কি হচ্ছে না? তা এইটা স্টাডি করতে গেছেন, এবং এই স্টাডিটা থেকে আমরা বুঝতে পারি যে এখনো অবধি আমাদের মধ্যে কিন্তু মাইক্রো এভলিউশন চলছে। কিভাবে চলছে? যদি ফার্স্ট এক্সাম্পলটা আমি যদি নিই, দ্য উইজডম টিথ বা আমাদের যে মোলার টিথ, দেখা যাচ্ছে যে হিউম্যান ফসিল থেকে দেখা গেছে যে আগের আমাদের হিউম্যান অ্যানসেস্টারদের মধ্যে মোলার টিথ 16 থেকে 18 বছরের মধ্যে কিন্তু অ্যাপিয়ার হয়ে যেত, মানে তৈরি হয়ে যেত। তা এই মোলার টিথটা এখন দেখা যাচ্ছে লেট 20s মধ্যেও তৈরি হচ্ছে না। ইভেন আমার এখন লেট 20s প্রায়, আমারও কিন্তু এখন 3টে মোলার টিথ নেই, একটাই রয়েছে। তা এই যে স্লো গ্রোথ অফ উইজডম টিথ অর মোলার টিথ, এটা কিন্তু একটা এভলিউশন, যেখানে একটা এভলিউশন হচ্ছে কি, যে মোলার টিথ দরকার নেই, হিউম্যানের এখন দরকার পড়ছে না মোলার টিথ, তাই ওটাকে ওই সময়ের মধ্যে তৈরি করা বন্ধ করে দাও, আর দরকার নেই মোলার টিথ। তার মানে কিন্তু এখানে একটা এভলিউশন হচ্ছে যেখানে মোলার টিথ আস্তে আস্তে হারাচ্ছে। কেন? দেখা গেছে যে আমাদের যারা অ্যানসেস্টাররা ছিল তারা কিন্তু সিড চিবিয়ে খেত, সব কিছু কাঁচা খেত, চিবিয়ে খেত, এবং তখন তাদের মোলার টিথ দরকার ছিল। তুমি যদি একটা কাঁচা সিড যদি চাল চিবিয়ে যদি খাও, ডাল চিবিয়ে যদি খাও, তখন কিন্তু স্ট্রং টিথ দরকার পড়বে, বা কাঁচা যদি কোনো জিনিস যদি খাও। তা হোমো ইরেক্টাসের পর থেকে, হোমো ইরেক্টাস হিউম্যান অ্যানসেস্টারের পর থেকে যখন আগুন আবিষ্কার হয়ে গেছে, তখন অনেক প্রুফ পাওয়া গেছে, উনুন পাওয়া গেছে, হার্ট পাওয়া গেছে, আর কিছু মানে এখান থেকে বোঝা গেছে যে তারা রান্না অভ্যেস করতো, বয়েল করতো বা পুড়িয়ে খেত। মানে তখন থেকে কিন্তু এই মোলার টিথের কাজটা আস্তে আস্তে কমতে আরম্ভ করেছে। এবং সেটা এখনও দেখা যাচ্ছে, কারণ এখন আমরা যা কুকড ফুড খাই সেখানে মোলার টিথ এক্সটেনশন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং এটা একটা মাইক্রো এভলিউশন যেটা আমাদের মধ্যে ঘটছে। নেক্সট একটা এক্সাম্পল দেখতে পারো, যে তোমার মেনার্কি ইন ফিমেল, এটাও একটা কাইন্ড অফ তোমার মাইক্রো এভলিউশন, যেখানে বলছে যে দিস হ্যাজ রেজাল্টেড ইন বেটার হেলথ ফর অল ইন্ডিভিজুয়ালস ইনক্লুডিং ওমেন। কারণ তোমার যে ডিস্ট্রিবিউশন অফ ফুড অ্যান্ড নিউট্রিশন ইজ বেটার ইন মডার্ন সোসাইটি, যার কারণে কিন্তু ইমিউনিটি অফ ফিমেল এজটা কিন্তু অনেকটা এগিয়েছে মানে প্রিভিয়াস গ্রুপ অফ পিপলের থেকে। এটাও একটা কাইন্ড অফ তোমার মাইক্রো এভলিউশন। সেমভাবে হাইট অফ চিলড্রেন, প্রপার নিউট্রিশন পাচ্ছে যে চিলড্রেন লাইনটা, তাদের মধ্যে কিন্তু সেই চিলড্রেনের হাইটটা কিন্তু একটা গ্রেটার হাইট অবধি চলে যাচ্ছে, কারণ এখন তোমার ডিউ টু বেটার নিউট্রিশন অ্যান্ড মেডিকেল ইন্টারভেনশন। আরেকটা যেটা মোলার টিথের মতো, ব্লান্টিং অফ ক্যানাইন টিথ।
ক্যানাইন টিথ মানে আমরা জানি সুচালো ওই ধারালো টিথটা, টুথটা, তা সেটাও কিন্তু আস্তে আস্তে ব্লান্ট হয়ে যাচ্ছে, আমাদের অত ধার নেই। ভ্যাম্পায়ার মুভি দেখলে দেখবে এখানে ক্যানাইন টিথটা ভালোভাবে বোঝা যায়। তা সেখানে দেখা যাচ্ছে যে ক্যানাইন টিথও শার্পেনিংটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং সেটা আস্তে আস্তে ডিক্রিজ হয়ে যাচ্ছে, ভোঁতা হয়ে যাচ্ছে, ব্লান্ট হয়ে যাচ্ছে। কেন? হিউম্যান অ্যানসেস্টাররা দেখা গেছে, প্রথম কথা তো আসছে ওই মাংস টেনে ছিঁড়ে খাওয়ার একটা ব্যাপার, সেখানে ক্যানাইনটা দরকার হবে, ওটাই গ্রিপ করায়। আর সেকেন্ড যেটা, একটা অ্যাগোনিস্টিক বিহেভিয়ার হিউম্যান অ্যানসেস্টাররা করতো, মানে যখন তারা রাগ দেখাতো তখন এই দাঁত খিচিয়ে দেখাতো আর ওই ক্যানাইনগুলো বেরিয়ে আসতো, তখন একটা মানে ভয় দেখানোর একটা ভাব আসতো। তো এখন আমরা দাঁত খিচিয়ে কাউকে রাগও দেখাই না, আর ওই রকম মাংস টেনে হেঁচে ছিঁড়েও খাই না, তাই সেই জন্য ক্যানাইনের অভ্যেসটা কমে যাচ্ছে, মানে ইউজটা কমে যাচ্ছে, সেটাও একটা মাইক্রো এভলিউশন ঘটছে এবং ক্যানাইন আস্তে আস্তে ভোতার দিকে যাচ্ছে, শার্প হচ্ছে না। তো এইগুলো গেল হচ্ছে কিছু মাইক্রো এভলিউশন। আর ম্যাক্রো এভলিউশন হচ্ছে ঠিক তার উল্টোটা। ম্যাক্রো এভলিউশন মাইক্রো এভলিউশনকে বিশ্বাস করে না, ও বলে যে হঠাৎ হঠাৎ করে সাডেন চেঞ্জেস হবে, যেরকম কিছু হবে না যে স্লো প্রসেসে হতে হতে একটা বিরাট কিছু হবে, ওরকম টাইপের নয়, সাডেন চেঞ্জেস হবে। এবং সাডেন চেঞ্জেস হবে কেন বলে, দেখো আমাদের এতক্ষণ মনে হচ্ছিল কিন্তু পড়ে পড়ে যে মাইক্রো এভলিউশন যেটা যেটা আমাদের স্লো চেঞ্জেস হচ্ছে সেটা কিন্তু সায়েন্টিফিক। আমরা বুঝতে পারছি যে আজকে আমার ক্যানাইন ধারালো রয়েছে বা আজকে আমার মোলার টিথ এখানে নেই, কালকেই আমার শেষ হয়ে যেতে পারে না, ঠিক আছে, মানে হঠাৎ করে কিছু হবে না, আজকে আমি দুটো হাত রয়েছে কালকে আমার তিনটে হাত হয়ে যেতে পারে না। কিন্তু এটাই কিন্তু বেশি রিয়েলিস্টিক মনে হয়। কিন্তু সায়েন্স বলছে বা ম্যাক্রো এভলিউশন বলছে না, তুমি যেটা রিয়েলিস্টিক ভাবছো সেটা রিয়েলিস্টিক নয়, হঠাৎ চেঞ্জ যেটা হচ্ছে সেটা রিয়েলিস্টিক। একটা অদ্ভুত থিওরি। কেন? কারণ বায়োলজি বা ফিজিক্যাল সায়েন্স এগুলো কিন্তু তোমার এভিডেন্সের ওপর বিশ্বাস করে, এবং এভিডেন্স আমাদের যে হিউম্যানকে নিয়ে যদি বলি, হিউম্যানের যা এভিডেন্স পাওয়া গেছে সেই এভিডেন্সগুলো কিন্তু সাডেন চেঞ্জেসটাকে দেখাচ্ছে না কীভাবে স্লোভাবে চেঞ্জ হচ্ছে, তারপর একটা বড় চেঞ্জ হচ্ছে। কারণ ল্যাক অফ এভিডেন্সের জন্য ওই যেটা আমাদের রিয়েলিস্টিক মনে হচ্ছে মাইক্রো এভলিউশন, সেটা আদৌ রিয়েলিস্টিক নয়, কিন্তু যেটা আমাদের আনরিয়েলিস্টিক মনে হচ্ছে ম্যাক্রো এভলিউশন, যে চেঞ্জেস হঠাৎ করে হয় না, সেটাই হচ্ছে মোর রিয়েলিস্টিক এই মানে বায়োলজিস্ট, সায়েন্টিস্ট বা প্যালিওন্টোলজিস্টদের কাছে। কেন? কারণ ম্যাক্রো এভলিউশন দুটো থিওরির ওপর বেস করে রয়েছে। একটা থিওরিকে বলা হয় গ্র্যাজুয়ালিজম বা ফাইলেটিক গ্র্যাজুয়ালিজম, আরেকটা থিওরিকে বলা হয় পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম। দুটো থিওরির ওপর হচ্ছে ম্যাক্রো এভলিউশন জোর দেয়। এইবারে তোমরা একটা জিনিস দেখো, এইটা হচ্ছে ফাইলেটিক গ্র্যাজুয়ালিজম, যেখানে দেখছি এখানে একটা স্পিসিস রয়েছে, একটা হিউম্যান অ্যানসেস্টারই ভাবো, এর হচ্ছে চেঞ্জেস হচ্ছে, দেখো যত বাঁক নিচ্ছে তার মানে ভেবে না ওর মধ্যে মাইক্রো এভলিউশন ঘটছে। এই অব্দি এলো, এ আর যেতে পারলো না, এখানে এক্সটিংক্ট হয়ে গেল। এখান থেকে আবার এ বেরোচ্ছে, এ যাচ্ছে এখান থেকে, দেখো যত আস্তে আস্তে ছোটো ছোটো বাঁক নিচ্ছে ওইগুলো হচ্ছে কিন্তু ওদের মাইক্রো এভলিউশন হচ্ছে, আর এইভাবে ভাবে এগোচ্ছে। মানে একটা ট্রির যেমন ব্রাঞ্চ হয় না, গাছের দেখবে এরকম ব্রাঞ্চ এভাবে ওঠে যেভাবে, মানে ওটা খুব স্বাভাবিক মনে হয়। তা এই একটা স্বাভাবিক ফরমেশনটা হচ্ছে গ্র্যাজুয়ালিজম, এদিকে হচ্ছে টাইম আর এদিকে হচ্ছে মরফোলজি, মানে টাইম এগোচ্ছে আর তার মধ্যেই ছোট ছোট তোমার মাইক্রো এভলিউশন ঘটছে, মরফোলজির মধ্যে চেঞ্জেস আসছে। এটা হচ্ছে ফাইলেটিক গ্র্যাজুয়ালিজম, যেটা আমাদের মনে হয় মোস্ট রিয়েলিস্টিক, স্বাভাবিক। এটাই স্বাভাবিক যে আমাদের মধ্যে আস্তে আস্তেই চেঞ্জেস আসছে, হঠাৎ করে চেঞ্জেস আসছে না। কিন্তু এইটার আমাদের কাছে কোনো এভিডেন্স নেই যে গ্র্যাজুয়ালিজমকে যে আমরা প্রুভ করবো যে গ্র্যাজুয়ালিজম হয়, মানে হিউম্যান অ্যানসেস্টার লাইনটাকে ধরে অবভিয়াসলি, সেই এভিডেন্সটা কিন্তু আমাদের কাছে নেই। কারণ যদি আমাদের গ্র্যাজুয়ালিজম যদি বুঝতে যদি হয়, তাহলে আমাদের অনেক ছোট সেগমেন্টের মধ্যে ভাগ করতে হবে আমাদের ওই এভলিউশনটাকে। ভেবে না আমি আমার এভলিউশন, আমার হয়তো কোনো একটা এভলিউশন দেখবে বা কোনো একটা বাচ্চাকে হয়তো আমি স্টাডি করব, যে তার গ্রোথ স্টাডি করছি, এবং তার আমি ধরে নিলাম একটা যে আমি প্রত্যেক দিন তাকে স্টাডি করব। তাহলে একটা বাচ্চাকে আমি যদি স্টাডি করি তার 100 বছর বয়স অবধি, বা সে ভেবে না 75 অবধি আমি তাকে স্টাডি করব, তাহলে আমাকে প্রত্যেক দিন তাকে স্টাডি করতে হবে, তাই তো? প্রত্যেক দিন সে এক চুল করেও যদি মেজারমেন্ট যদি মানে দেখা যাচ্ছে যে সে বাড়ছে, সেটাও আমাকে নোট করতে হবে, সে যদি না বাড়ছে সেটাও আমাকে নোট করতে হবে, কারণ রাখতে হবে যে এই দিনগুলোতে সে তার মধ্যে কোনো চেঞ্জেস দেখতে পাওয়া যায়নি, এইগুলোর মধ্যে তার মধ্যে চেঞ্জেস দেখতে পাওয়া গেছে। মানে বুঝতে পারছো, একটা বাচ্চার 75 বছর অবধি তাকে প্রত্যেক দিন স্টাডি করা একটা কতটা টাইম কনজিউমিং, কতটা একটা কমপ্লেক্স প্রসেস।
এখানে কি করে সায়েন্টিস্টরা, হয়তো গ্রোথ স্টাডি করবে একটা বাচ্চার, তখন এজ ওয়াইজ ভাগ করে নেয়। একটা সেগমেন্ট নেয় যারা 1 বছরের, একটা নিল 5 বছরের, একটা নিল 10 বছরের, 15, 20, 25, এরকম করে করে চারিদিক থেকে এরকম টাইপের ওই এজ গ্রুপটাকে নিয়ে নিল, নিয়ে তাদের মধ্যে স্টাডি করছে। এই প্রসেসে হচ্ছে সায়েন্স চলছে, কারণ এখানে হচ্ছে টাইম কনজিউমিং প্রসেস না, টাইমটা অনেক কম লাগবে, কারণ স্টাডি তো হোমো স্যাপিয়েন্সের মধ্যেই করছে। তা একটা বাচ্চার মধ্যে করো আর 100টা নিয়ে বিভিন্ন তোমার এজের ডিস্ট্রিবিউশন করে নিয়ে তাদের মধ্যে স্টাডি করো, ব্যাপারটা অনেকটা একই রকম। তা এইটাই হচ্ছে তোমার গ্র্যাজুয়ালিজম আর পাংচুয়েটেড ইকুইলিব্রিয়ামের মধ্যে পার্থক্য। যখন এজ ওয়াইজ আমি যখন ভাগ যখন করে নিচ্ছি, তখন আমাকে সে পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম ওই ভিউ পয়েন্টে আমি যাচ্ছি। আর যখন আমি প্রত্যেক দিন আমি যখন স্টাডি যখন করছি, তখন আমি এই পয়েন্টে যাচ্ছি। তা আমি যদি এখানে যদি 5 বছরের কাউকে যদি স্টাডি যদি করি, এখানে যদি 15 বছরের কাউকে যদি স্টাডি যদি করি, তাহলে বুঝতে পারছি এখান থেকে কিন্তু চেঞ্জটা আমি সাডেন দেখতে পারবো, স্ট্রেট লাইন বা একটা সাডেন চেঞ্জ দেখতে পারবো। কিন্তু আমি যদি রোজ যদি স্টাডি যদি করি, তাহলে কিন্তু আমার কিন্তু এরকম একটা ছোট 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 চেঞ্জেসগুলোকে আমি দেখতে পারবো। তার মানে এটা হচ্ছে টাইম কনজিউমিং গ্র্যাজুয়ালিজম, আর পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম হচ্ছে টাইম কনজিউমিং নয়, অল্প সময়ের মধ্যে স্টাডি করা যায়। কিন্তু আমি যেটা বারবার বলছি যে সায়েন্টিস্টরা হিউম্যান এভলিউশনকে পাংচুয়েটেড ইকুইলিব্রিয়ামের মধ্যে ফেলে, গ্র্যাজুয়ালিজমের মধ্যে ফেলে না কেন? আমি যদি সব ফসিল আমি যদি ছেড়ে দিই হিউম্যান অ্যানসেস্টারের, আমি যদি মেন ফসিলগুলো আমি যদি ধরি, অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, আর তারপরে আমি হোমো স্যাপিয়েন্স ধরে নিচ্ছি, আমি আর কিছু ধরছি না মাঝখানে। এই যে হিউম্যান ফসিলগুলো পাওয়া গেছে, এদের মধ্যে টাইম গ্যাপটা তো অনেক, এবং এই টাইম গ্যাপটার জন্য ভেবে না, এখানে অস্ট্রালোপিথেকাস পাওয়া গেছে আর এখানে হচ্ছে হোমো হ্যাবিলিস পাওয়া গেছে, ঠিক আছে? এবং এদের মধ্যে টাইম গ্যাপটা কিন্তু প্রচুর, দুটো ফসিল ফাইন্ডিং এর মধ্যে তাদের এজ মানে আমরা যদি দেখি, এবং এই যে চেঞ্জেসটা যে দেখা গেছে, এটা কিন্তু তোমার একটা সাডেন চেঞ্জ শো করছে। এটা কিন্তু শো করছে না যে সে আস্তে আস্তে, এর পরেও কিন্তু ফসিল পাওয়া গেছে। কিন্তু যদি আমরা গ্র্যাজুয়ালিজমকে আমরা যদি প্রুফ করতে যদি চাই, তখন আমাদের কি করতে হবে, প্রত্যেক দিন মানে প্রত্যেক 5 দিন অন্তর অন্তর বছর বছর আমাদের সব হিউম্যান ফসিল খুঁজে বার করতে হবে, তাহলে আমরা এটাকে প্রুফ করতে পারবো। আর পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম আমাদের কাছে যা ফসিল রয়েছে আমরা সেটা দিয়ে প্রুফ করতে পারি। তাহলে আমি সিম্পলভাবে যদি বলি, লাস্ট লাইন, যে পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম টাইমের ধরে হয়, ভেবে নাও এখান থেকে তোমার টাইম উঠছে, এবার এই টাইম যাচ্ছে, হঠাৎ করে একটা ফসিল পাওয়া গেলে একটা চেঞ্জেস এলো, মরফোলজিক্যাল চেঞ্জ, আবার টাইম উঠছে, হঠাৎ করে এখানে একটা ফসিল পাওয়া গেল, মরফোলজিক্যাল চেঞ্জ। মানে এরকম একটা জিওমেট্রিক শেপের মধ্যে হচ্ছে পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম যায়, যার আমরা রেকর্ড খুঁজে বার করতে পারি থ্রু হিউম্যান ফসিলস। কিন্তু গ্র্যাজুয়ালিজমের মধ্যে সেটা সম্ভব হয় না। সেই জন্য পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম হচ্ছে মোর সায়েন্টিফিক, কারণ এভিডেন্স রয়েছে। আর গ্র্যাজুয়ালিজম আমাদের রিয়েলিস্টিক লাগলেও এটাকে আমরা মানে এইভাবে সায়েন্টিফিক ওয়েতে ইউজ করতে পারি না। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস তোমাদের।